বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে শিং মাছের পুকুর পরিচর্যা ও রোগবালাইয়ের হাত থেকে কিভাবে শিং মাছকে বাঁচা যায় সেই বিষয়ে আজকের প্রতিপাদ্য বিষয়। তাহলে আজকের আলোচনা হলো সেই বিষয়ে শিং মাছের পুকুরকে কিভাবে আমরা পরিচর্যা করব এবং রোগবালাইয়ের হাত থেকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে। এবং শিং মাছের পুকুরকে পরিচর্যা করতে গেলে সর্বপ্রথম আমাদের কিন্তু একটি পুকুর নির্বাচন করতে হবে। ভালো একটি পুকুর নির্বাচন করবে। ভালো পুকুর বলতে এমন একটি পুকুর যে পুকুরে আপনার দিনের বেলায় সূর্যের আলো পড়ে, এমন একটি পুকুর। আর পুকুরের পাড়ে যখন গাছপালা থাকবে, গাছপালার পাতা থেকে যখন পাতা আপনার পুকুরে পানিতে পড়বে, ওই পানির এতে পড়ায় যে পাতাগুলা, এগুলোর থেকে আপনার যে কষ বাহির হবে, সেই কষ থেকে আপনার মাছের ইনফেকশান হবে, মাছের সমস্যা হবে, পুকুরের পানি নষ্ট হয়ে যাবে এবং আপনার কাদা থেকে আপনার গ্যাস তৈরি হয়ে যাবে। তাই আমাদের কাঁচা পাতা পুকুরে পানিতে যেন না পড়ে সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এখন আপনাদের পুকুরে গাছপালা কেমন আছে তা আপনারা বিবেচনা করবেন। তাহলে একটি স্টেপ চলে গেল আপনার পুকুরের পানিতে যেন কাঁচা পাতা না পড়ে। দ্বিতীয় স্টেপ হলো পুকুর প্রস্তুত। এখন পুকুর প্রস্তুত করবেন আপনার যখন রেনু দেবেন অথবা কিনে এনে আপনার চাষে যান। এখন পুকুর প্রস্তুত কিন্তু দুইটিতে একইভাবেই করতে হয়। রেনুর জন্য পুকুর প্রস্তুত যেভাবে করতে হয় এবং চাষের জন্য পুকুর প্রস্তুত কিন্তু সেভাবেই করতে হয়। এখন পুকুর প্রস্তুত এমনভাবেই করবেন যেন আপনার পুকুর চাষকালীন সময়ে আপনার নিচ থেকে কাদা থেকে যেন গ্যাস না আসে, সেই জন্য পুকুর ভালোভাবে প্রস্তুত করতে হবে। কাদা থেকে যে গ্যাসটা আসে, আমরা যখন চাষে যাওয়ার পর যখন আমাদের মাছ 100 কেজি এসে যাবে, অথবা 100 নিচে পড়ে যাবে, তখন কিন্তু আমাদের পুকুরে প্রচুর পরিমাণে গ্যাস হবে। কেন? আমাদের পুকুরে মাছ খাবে বেশি, শিং মাছে যখন খাবে বেশি তখন কিন্তু প্রচুর ওয়েস্টেজ হবে। যে খাবারটা খাবে ওই খাবার আবার মল ত্যাগ করে এটা মাটিতে যখন যাবে, মাটিতে যখন পড়বে, এখান থেকে কিন্তু আবার এটা পচে নষ্ট হয়ে গ্যাস তৈরি হবে। তাই আমাদের এই যে কাদামাটি যদি বেশি পরিমাণে, আমাদের পুকুরে যদি কাদামাটি বেশি পরিমাণে থাকে, তাহলে ওই কাদামাটিটা সরিয়ে ফেলতে হবে। সুষ্ঠুভাবে যদি আমাদের চাষে যেতে চাই, ভালো থাকার জন্য, এটা আমাদের ভালো হবে, আমাদের ভালোর জন্যই বলতেছি যে কাদামাটিটা সরানো জরুরি। কাদামাটি সরিয়ে তারপর আপনারা প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেবেন। 1 কেজি হারে চুন দেওয়ার পর আপনারা রোদ্রে শুকাবেন। রোদ্রে শুকানোর পর আপনারা এই পানি তুলবেন, পুকুরে পানি তুলবেন। এখন যে সিজন, এখন খুবই গরম, তাপমাত্রা বেশি, আপনারা 5 ফিট পানি তুলবেন। এখন বর্তমানে 5 মিনিট পানি তুলবেন। 5 ফিট পানি তোলার পর আপনারা যদি রেনু ছাড়তে চান, রেনু ছাড়তে পারবেন। আর যদি চাষে যান, চাষেও যেতে পারেন। কিন্তু এখন রোদের তাপ বেশি, আপনারা ন্যূনতম 5 ফিট পানি রাখবেন। এখন আপনারা শিং মাছের চাষের কথাই বলি, চাষের জন্য যে পুকুরটা প্রস্তুত করতে হবে, আপনারা কি করলেন? এখন চুন দিলেন, চুন দেওয়ার পর পানি দিলেন। পানি তোলার পর আপনারা যে কাজটি করতে হবে, মনে করেন চাষের জন্যই বলতেছি, আপনারা প্রথমে এই পানি তোলার পর দেখবেন যদি আয়রনযুক্ত পানি থাকে, তাহলে আপনার পুকুরের সারা পানি লাল হয়ে যাবে। এই লালটুকু কাটানোর জন্য আপনার প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার সারা পুকুরের পানি ক্লিন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। যখন পরিষ্কার হয়ে যাবে আপনার পুকুরের পানি পরিষ্কার। এখন আপনারা মাছ সংগ্রহ করবেন, ভালো মাছ সংগ্রহ করবেন। ভালো মাছ সংগ্রহ করতে করতে আপনার এদিকে আরও কাজ থাকবে। যে কাজটি হলো আপনাদের গ্যাসের ডোজ দিতে হবে পুকুরে, ভালোভাবে গ্যাসের ডোজ দেবেন। এখন গ্যাসের ডোজের সাথে কি দিবেন? গ্যাসের ডোজের সাথে আপনারা এদিকে গ্যাসের ডোজ দেওয়ার আগের দিন যে কাজটি করবেন, এটি আপনারা একটি উকুননাশক ব্যবহার করবেন। উকুননাশক আশপুকের জন্য, আশপুক
মারা যাবে, উকুন থাকবে না। হ্যাঁ, এমন একটি কীটনাশক পুকুরে দিবেন। দেওয়ার পর হ্যাঁ আপনারা গ্যাসের ডোজ করবেন। গ্যাসের ডোজ আপনারা জিওলাইটের সাথে আপনার অ্যামোনিয়ার জন্য ইউকাযুক্ত ইউকাসিটে যারা হ্যাঁ অ্যামোনিয়া দূর হওয়ার জন্য ইউকা সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটিয়ে দেবেন। হ্যাঁ, তাহলে আপনার গ্যাসের ডোজ কমপ্লিট হওয়ার পর এখন আপনার পুকুরকে শোধন করতে হবে যাতে জীবাণু আপনার পুকুরে না থাকে। হ্যাঁ, ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাল এরকম ভাইরাস ব্যাকটেরিয়া যেন আপনার পুকুরে না থাকে, তাই এখানে আবার করতে হবে একটা জীবাণুনাশক সারা পুকুরে ছিটিয়ে দিতে হবে। একটা জীবাণুনাশক দেওয়ার পরের দিন হ্যাঁ যে একটি জীবাণুনাশকের দেওয়ার পরের দিন আপনারা দেবেন একটি প্রোবায়োটিক। হ্যাঁ, প্রোবায়োটিক যখন দিবেন আপনারা হালকা পরিমাণে একটু মিষ্টি জাতীয় 100 গ্রাম অথবা 150 গ্রাম 50 গ্রাম যাই দেন, একটু মিষ্টি জাতীয় হয়তো একটু চিনি নিলেন অথবা একটি গুড় নিলেন অথবা একটি লালি নিলেন, তার সাথে মিক্সড করে আপনার প্রোবায়োটিকটা মিক্স করবেন, প্রায় 1 ঘন্টা সময় রেখে দেবেন। তারপর সারা পুকুরে ছিটিয়ে দেবেন। আপনার প্রোবায়োটিকের গুণাগুণ বেড়ে যাবে। দিয়ে দিলেন, আপনার পুকুরের কাজ সম্পূর্ণ হয়ে গেল। তারপর আপনারা মাছ কিনে এনে পুকুরে দিবেন। মাছ কিনে এনে পুকুরে যখন দিবেন, এখন আপনাদের খাওয়াইতে হবে। খাবার কীভাবে খাওয়াবেন? যেদিন কিনে এনে পুকুরে মাছ দিবেন সেদিন কোনো খাবার দিবেন না, এই দিন কোনো খাবার দিবেন না, তারপরের দিনও কোনো খাবার দিবেন না। তারপরের দিন যখন খাবার দিবেন না, 2 দিন খাবার অফ রাখবেন। 2 দিন খাবার অফ রাখার কারণ, মাছ যখন কিনে এনে দেন অথবা আপনার অন্য কোনো পুকুর থেকে এনে দেন, হ্যাঁ মাছ কিন্তু এখানে শিং মাছের বাচ্চা কিন্তু একটা চাপ খাবে। ওই চাপের মোকাবেলা করার জন্য তাকে 2 দিন খাবার দেওয়া যাবে না, কারণ খাবার দিলে মাছের পেটে বদ হজম হয়ে যাবে। মাছ দুর্বল থাকবে, হয়তো বেশি খেয়ে ফেলবে, বেশি খেয়ে তারপর ওই খাবার হজম করতে পারবে না। তাই 2 দিন খাবার অফ রাখবেন। 2 দিন খাবার অফ রাখার পর আপনারা যেহেতু ছোটো পোনা দিবেন, হ্যাঁ প্রথমে পাউডার খাবার দেবেন। যেহেতু আপনার নতুন পুকুর একবারেই প্রাকৃতিক খাবার তৈরি নেই, আমি কিন্তু প্রাকৃতিক খাবার তৈরির কথা বলি নাই। হ্যাঁ, কারণ প্রাকৃতিক খাবার হয়ে যাবে এখন এমনিতে, যেহেতু আপনার নতুন করে পোনা কিনে এনে দিতেছেন। আর যদি রেনু দিতেন তাহলে প্রাকৃতিক খাবার তৈরি করার দরকার ছিল। আমি রেনু যেহেতু না, তাই প্রাকৃতিক খাবার আগে তৈরি করার কথা আমি বলি নাই। এখন প্রাকৃতিক খাবার তৈরি হয়ে যাবে। যেমন আপনারা এই শিং মাছের খাবারের সাথে যেহেতু 2 দিন পর খাবার দেবেন, ওই 2 দিন পর খাবার দেওয়ার সময় প্রতি 1 কেজি খাবারের সাথে 3 গ্রাম এনজাইম মিক্সড করবেন। 1 কেজি খাবারের সাথে 3 গ্রাম খাবার মিক্সড করে আপনার সারা পুকুরে এই যে পাউডার খাবার দেবেন। আপনার শিং মাছের বাচ্চা যখন কিনে আনেন পাউডার খাবার দেবেন। পাউডার খাবার হ্যাঁ এই এনজাইমের সাথে মিক্সড করবেন। মিক্সড করে আপনার সারা পুকুরে ছিটিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার পেটে, শিং মাছের পেটে যে খাবারের যে বদ হজমটা হওয়ার কথা ছিল, ওই বদ হজমটা হবে না। এই বদ হজমটা যেহেতু হবে না, আপনার মাছ মারা যাবে না। হ্যাঁ, আর এই বদ হজমের কারণে কিন্তু মাছ মারা যায়। তাই আমি বললাম আপনারা নিয়মিত আপনারা এনজাইম ব্যবহার করে যাবেন। এনজাইম ব্যবহার যখন যাবেন, তাহলে আপনার মাছ খাবে বেশি, আপনার দ্রুত গতিতে বৃদ্ধি পাবে। কারণ ওজন যখন আপনার মাছের ওয়েট যখন হবে, আমার মাছের যখন ওজন বৃদ্ধি হবে, তখন কিন্তু আমাদের লাভ আসবে। খাদ্যে আমি খাবার খাওয়াইলাম কিন্তু মাছ ওজনে আসতেছে না, এটা কিন্তু আরেক প্রবলেম। ওই প্রবলেম আজকের ভিডিওতে বলবো না, অনেক লম্বা হয়ে যাবে। আমি খাবার খাওয়াইলাম কিন্তু আমার মাছ কেন ওজনে আসতেছে না, ওটা আমি অন্য ভিডিওতে বলবো। এটা অনেক কারণ থাকে। কোনো বিষয় থাকে আপনার প্রোটিন পার্সেন্ট কম থাকে, কোনো বিষয় থাকে আপনার হয়তো মাছ ভালো থাকে না। মাছ ভালো না থাকার কারণে কিন্তু বৃদ্ধি আসে না। খাবারের হিসাবে আপনার মাছ ওজনে আসে না। খাবার খাওয়াইতেছেন কিন্তু মাছ ওজনে আসতেছে না, এটি অনেক কারণ। হ্যাঁ, মাছ আর জাত যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার মাছ ওজনে আসবে না। হ্যাঁ, খাবারের মান যদি ভালো না থাকে তাহলেও কিন্তু আপনার মাছের ওজন আসবে না। তাই ওই ভিডিওটা আজকে আর দেবো না, অন্য পরবর্তী ভিডিওতে এটা দিব। এখন শুধু এটাই বলতেছি আপনার পরিচর্যা কীভাবে করবেন। তারপর আপনার পরিচর্যা আপনার 15 দিন পর
এই 15 দিন 10 দিন পর আবার পিএইচটা মেপে দেখবেন। পিএইচ যখন মেপে দেখবেন, হ্যাঁ, যদি পিএইচ বেড়ে থাকে, এখন রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, এই রৌদ্রে কিন্তু পিএইচ বেড়ে যায়। আপনারা এখন একটু পিএইচটা মাপবেন, মেপে দেখবেন। পিএইচ যদি বেড়ে যায় তাহলে আপনারা প্রতি শতাংশে 200 গ্রাম হারে লবণ দিয়ে দেবেন, 200 গ্রাম অথবা 250 গ্রাম হারে লবণ দিবেন, তাহলে দেখবেন পিএইচ নিয়ন্ত্রণে এসে যাবে। হ্যাঁ, প্রচণ্ড রৌদ্র থাকলে কিন্তু পিএইচ বেড়ে যায় বেশিরভাগ পুকুরেই। আর যদি আবার প্রচণ্ড বৃষ্টি হয় তাহলেও কিন্তু পিএইচ কমে যায়। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে, এটা বুঝতে হবে পিএইচ কেন বাড়ে আর কেন কমে, আর পিএইচ কোথা থেকে বাড়ে আর পিএইচ কিসের জন্য কমে, এটা আপনাদের বুঝতেই হবে। হ্যাঁ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। যখন অতিরিক্ত রৌদ্র থাকবে তখন কিন্তু আপনার পুকুরে পিএইচ বেড়ে যেতে পারে, এটা আপনারা মনে রাখবেন। আর অতিরিক্ত যখন বৃষ্টি থাকবে তাহলে কিন্তু আপনার পিএইচ কমে যেতে পারে। এখন যারা আবার পুরাতন চাষিরা আছেন তারা কিন্তু পানি দেখে বুঝতে পারেন আমার পুকুরে পিএইচ বেড়ে গেছে অথবা পিএইচ কমে গেছে। আর যারা নতুন চাষি আছেন আপনারা কিন্তু এটা বুঝবেন না। আপনারা যে সকল দোকান থেকে আপনারা খাবার কিনে আনবেন অথবা মেডিসিন কিনে আনবেন অথবা যে সকল কোম্পানির মেডিসিন আপনারা ব্যবহার করবেন, হ্যাঁ, ওই সকল কোম্পানির লোকজনকে আপনারা বলবেন যে আমার পুকুরের পিএইচটা মেপে দেন, তাহলে দেখবেন আসবে। অথবা আপনারা পানি নিয়ে যাবেন, যে সকল খাদ্যের দোকান থেকে খাবার আনেন, এই খাদ্যের দোকানে আপনারা পানি নিয়ে যাবেন, তাদের কাছে পিএইচ মিটার থাকে। আর এমন একটি বোতলে পানি নেবেন, কিন্তু দেখবেন ভুলেও অ্যামোনিয়ার যে সকল বোতল থাকবে এরকম বোতলে ভরে কখনো পানি নেবেন না। কারণ পানির বোতল যদি অ্যামোনিয়ার বোতল অথবা ইউকাসিটাজারের বোতল দিয়ে যদি পানি নেন তাহলে কিন্তু আপনার এই থাকবে না, এই পিএইচ সমতল হয়ে যাবে, পিএইচ ঠিক হয়ে যাবে। যদি পিএইচ বাড়াও থাকে তাহলেও পিএইচ ঠিক থাকবে বোতলে, আর যদি পিএইচ কম থাকে তাহলে দেখবেন আপনার পিএইচ ঠিক হয়ে যাবে। তাই বলতেছি অ্যামোনিয়া সিটিজারের বোতলে পানি নেবেন না, অন্য কোনো একটা বোতল দিয়ে পানি নিয়েন। হ্যাঁ, তাহলে আপনারা পিএইচটা সঠিকভাবে মাপতে পারবেন। আর নয় কোম্পানির কোনো লোকের কাছে যখন বলবেন আপনার পুকুরে এসে মেপে যাবে। হ্যাঁ, এটা আপনারা বিনা খরচেই, আপনাদের কোনো টাকা লাগবে না, কোম্পানির লোক এমনিতেই আসে পুকুরে, আপনাকে মেপে দিবে ইনশাল্লাহ। আর হলো এখন পানির পিএইচ কিন্তু যদি আপনার 7.5 থাকে তাহলে ভালো গুড, আর যখন দেখবেন 9 হয়ে গেছে আর এদিক দিয়ে 7-এর নিচে চলে গেছে তাহলে আপনার পিএইচ কিন্তু ঠিক না। আর পিএইচ সবসময় ঠিক রাখার চেষ্টা করবেন। আর পিএইচের কারণে কিন্তু আপনার পুকুরের, আমার পুকুরের কিন্তু মাছের রোগবালাই দেখা দেয়। আমাদের পুকুরে পিএইচ নিয়ন্ত্রণ রাখবো, মাছকে সুস্থ রাখবো। তাহলে ইনশাল্লাহ আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তাহলে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।